যখন ছাত্রদের আন্দোলনটা শুরু হয়, বলতে হবে তারও আগে থেকে, যখন জামাত ইসলামের উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে নির্যাতন নিপীড়ন শুরু, এবং আমরা তো 2010-এর পর থেকেই ঘর ছাড়া। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যখন গ্রেপ্তার করা হলো, নিজামী ভাই, মুজাহিদ ভাই সহ, দেলোয়ার হোসেন সাইদি, হুজুর সহ, তারপর থেকেই আমরা, মানে আমাকে ওই প্রথম মামলা যেটা হয়, মানে আপনি, খুব হাস্যকর ব্যাপার ছিল যে মানে ইসলাম ধর্ম অবমাননার নামে ওনাদের বিরুদ্ধে মামলা হয়, এবং সেই মামলায় আমাকেও দেওয়া হয়, এবং 11টা জেলায় মামলা করা হয়। তো ওই মামলায় আপনার আমার, বিরুদ্ধে? হ্যাঁ, ওনাদের সাথে আমাকেও দেওয়া হয় আর কি। রাঙামাটি, লালমনিরহাট, এরকম মানে একদম দেশের সব প্রান্তিক জেলাগুলো যেগুলো, এরকম জায়গাগুলোতে দেওয়া হয়। তা আমার তো রাঙামাটিতে প্রথম মামলার হাজিরা দিতে গিয়েই আমি ছাত্রলীগ যুবলীগের হামলার মুখে পড়লাম। কোর্ট থেকে আমাকে বের হতে দিবে না। আমি ওখানে সারেন্ডার করার জন্য গেলাম, সারেন্ডার হলো, আমার জামিনও হলো, কিন্তু আমাকে বের হতে দিবে না। আশেপাশে একদম পুরো কোর্ট ঘেরাও করে রাখলো। আমি পুলিশকে বললাম, পুলিশ বলল যে ভাই, আমরা চেষ্টা করতেছি, আপনি যত দ্রুত পারেন বের হয়ে গেলে আমাদের জন্য ভালো। দেখেন মানে একটা দেশ কত নির্মম পর্যায়ে পৌঁছে যেতে পারে। পুলিশ আমাকে এই সন্ত্রাসীদের মুখে ছেড়ে দিল, বলে যাবে আপনি যত দ্রুত বের হয়ে যাবেন তত আপনার জন্য, আমাদের জন্য কল্যাণ। আমি বললাম কিভাবে বের হবো? এরা তো একদম লাঠি সোটা রামদা, আমি দেখতেছি কোর্টের বারান্দা থেকে দেখা যাচ্ছিল যে দেখা তারা যাচ্ছে ঘেরাও করে রাখছে ঘেরাও এবং করে এটা রাখছে, প্ল্যান্ড একটা ইয়ে প্ল্যান ছিল। যে বের হলেই তারা আমাকে অ্যাটাক করবে। তো আমি যে ভাইকে নিয়ে গেছি, ওনার নিজের গাড়ি, মানে উনি নিজে ড্রাইভ করে আমাকে নিয়ে গেছে, মেজবাউদ্দিন সাইদ ভাই নামে আমাদের এক ব্যবসায়ী। তো উনি বললেন যে মাসুদ ভাই, আল্লাহ ভরসা, এখানে থেকে তো লাভ হবে না, কারণ এরা আপনাকে কোনো কিছুই সহযোগিতা করতে পারবে না, বরং পরিস্থিতি যত যাবে তত আরো গোলা। এটা কি এটা 2010-এ, 2010 সালের? অর্থাৎ আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো তার তারপর পরপরই আল্লাহর উপর ভরসা করে বের হলাম। ওরা মানে চতুর্দিক থেকে যেভাবে পারছে, মানে লাঠি সোটা রামদা দিয়ে তো আর কোপ, আমি বের না হইলে, তার গাড়ি না থামাইলে তার কোপ দিতে পারবে না। আমি দেখতেছি যে তাদের কাছে রামদা, তারপরে ইয়েগুলা, চাকু টাকু এগুলো আছে। তো প্রচুর ইট টিট মারছে। আল্লাহর ফায়সালা, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আর কিছু মানুষ ছিল সাধারণ, তারা হয়তো সাধারণ হিসাবে ওখানে এই লোকগুলোকে ঠেকানোর চেষ্টা করছে, যে ভাই একটা গাড়ি চলে যাবে, লোকটা আসছে সারেন্ডার করতে, তাকে আপনারা যেতে দেবেন না। আচ্ছা, এই প্রসঙ্গ যখন আসলোই তখন আমার একটা স্মৃতি মনে পড়ে বলবো যে মতিঝিলে আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে ব্যাপক জামাতে ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের একটা ব্যাপক শোডাউন হয়েছিল, শোডাউন বলতে এবং এখানে কিছু আগুন টাগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল। এরপর পরই আপনার নামটা ব্যাপকভাবে ওই সময় উচ্চারিত হয়েছিল। পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা তো আপনার মনে আছে। এটা হলো শহীদ আব্দুল কাদের মোল্লাবের প্রথম ফাঁসির ঘটনা। মানে প্রথম ফাঁসি হলো, আমরা ওদিন আমাদের কথা ছিল জানাজা নামাজ পড়ার, যে আমাদের তো জানাজা পড়তে দিচ্ছে না কোথাও, ইভেন ওনার পরিবারকেও অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না। তো আমাদের ইয়া ছিল, আমরা প্রশাসনকে, তখন তো প্রশাসন কোনো কপারেশন করে না, কথা বলে না, শোনেও না। তাও আমরা তাদেরকে মেসেজ কনভে করলাম যে আমরা আমাদের একজন নেতাকে, কেন্দ্রীয় নেতাকে আপনারা ফাঁসি দিয়ে শহীদ করেছেন, আমরা আমাদের সাধারণ নাগরিক এবং আমাদের জনশক্তি যারা আছে তাদের ইসের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা গায়েবানা জানাজা নামাজ আমরা পড়বো। তো এটার আলোকে ওখানে আমরা ওই যে ওখানে একটা নটরডেম কলেজের সামনে, না না, আমরা মূলত নিয়েছিলাম ওখানে জঙ্গি মাজার, ওই মসজিদ ছিল আমাদের টার্গেট, যে আমরা ওখানে নামাজ পড়ে তারপর আমরা নামাজের পর পরে আমরা জানাজা। নামাজের শেষ হওয়ার আগেই পুলিশ এসে আমাদের ওই মুসল্লি সহ ওখানে অতর্কিত হামলা তারা পরিচালনা করে দিল, করে দিয়ে এরপরে আমাদের জনশক্তি যারা ছিল, আমরা তো জানাজায় দাঁড়াতেই পারলাম না। পুলিশ গুলি টুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে, এত টিয়ার সেল নিক্ষেপ করলো যে এরপরে ওখানে কতিপয় লোকেরা এসে ওই ওখানে যে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলের অফিস ছিল, ওই অফিসটায় পরিকল্পিতভাবে তারা আমাদেরকে মামলা দেওয়ার জন্য, যাতে একটা প্রেক্ষাপট তারা তৈরি করার। আমি কিন্তু কোর্টের বারান্দায় আপনাকে, এই যখন আপনি জেলে ছিলেন তখন আপনাকে হুইল চেয়ারে করে কোর্টে হাজিরা দিতে দেখেছি। আমরা সম্পাদক মাহমুদুর রহমানের হাজিরার জন্য কোর্টে গিয়েছিলাম, ওই সময় আপনাকে এইভাবে দেখেছি। আমাকে তো আলহামদুলিল্লাহ যে আপনারা হুইল চেয়ারে দেখার সুযোগ পেয়েছেন, এটা একান্ত আল্লাহর মেহেরবানি। কারণ আমাকে প্রশাসনের লোকেরা যারা আমাকে রিমান্ড নিয়েছে, তাদের বক্তব্য ছিল যে প্রথম আমাকে অ্যারেস্ট করার পর, তখন কিন্তু রিমান্ড মানে কোর্টে তোলেও নাই,
কোর্টে তুলবে, রিমান্ড হবে, তারপরে না আমাকে তারা টর্চার করবে বা অত্যাচার এরকমই করে সাধারণত আওয়ামী লীগ আমলে, ফেসিস্ট আমলে তাই হয়েছে। এই যে হ্যাঁ, প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াও তারা কেন মানে অ্যাডভান্স করলো না মানে হচ্ছে এই অর্থে যে আমি প্রথম দিনই কি করে কোর্টে হেঁটে উঠলাম, এটা পিএম দপ্তর থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অফিসারদেরকে জানতে চাওয়া হয়েছে যে নেক্সট কোর্টে যদি সে হেঁটে উঠতে পারে তাহলে তোমরা যারা দায়িত্ব আছো কেউ হেঁটে উঠতে পারবে না। এটা ওই অফিসারদের কথা। এবং আমি এটা আগের একটা ইন্টারভিউতে বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ছিল আমাকে, ওখানে ওই অফিসাররা যারা রিমান্ডে নিয়েছে, দু একজন তো সবসময় থাকে, তার দায়বদ্ধতা থাকে, বলছে মাসুদ ভাই আমাদের প্রতি 100 ভাগ নির্দেশের আমরা 5% আপনার উপরে প্রয়োগ করেছি। আমাদের উপর নির্দেশ ছিল যে আপনাকে ভিডিও কলে রেখে, মানে এখানকার ভিডিও কলে রেখে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত থাকবে, এরপরে আপনার রিমান্ড চিত্র সরাসরি ওনারা দেখতে চেয়েছে। এবং এই কারণে আপনার মানে এটা পরে আমাকে বলছে যে আপনার চোখ বেঁধে, এই কারণে হাত বেঁধে চোখ বেঁধে আমরা এখানে নিয়ে আসছি, যে ওই চিত্র আমাদেরকে তাদেরকে দেখাইতে হয়েছে। এটার একটা ঘটনা আমারও দেখার সৌভাগ্য হয়েছে। এটা হলো দুর্ভাগ্য আর সৌভাগ্য যাই বলেন, যে এই আমাদের তেজগাঁ থানায় সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে, এটা 14 সালের নির্বাচনের আগের ঘটনা, হ্যাঁ হ্যাঁ, ওনাকে নিয়ে আসলো এবং ওনাকে ফ্লোরে, থানা হাজতে ফ্লোরের মধ্যে শুয়ে রাখছে। উনি এটা পত্রিকার কাগজ বিছিয়ে উনি শুয়ে আছেন। তো অসির রুমে গিয়ে আমরা দেখলাম যে এখানে মনিটরে দেখা যাচ্ছে যে উনি ওখানে শুয়ে আছেন। তখন জিজ্ঞেস করলাম, তারা বললো যে উপরের আছে। তো বুঝতে পারলাম যে এটা উপরে কোনো জায়গায় দেখানো হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে, যে ওনাকে ফ্লোরে শুয়ে রাখছি আমরা। এটা হলো, আমি বললাম এতে কি আপনাদের প্রমোশন হবে নাকি? তো হেসে দিলেন। এটা শুধু প্রমোশন না যাবে, আপনি অপূর্ব হাসান ছিল আরেকটা ইনফরমেশন এটার সাথে যুক্ত করা দরকার, কারণ এটা মাহমুদ ভাই জানেন এবং মাহমুদ ভাই বলেছেনও তার ইসের মধ্যে যে, এবং এটা আমি নিজেও, আমাকে তারা আমার রিমান্ডের অফিসার যারা ছিলেন তারাও বলেছেন যে এই নির্দেশনাটা শুধু পিএম দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, এটার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের কতিপয় কর্মকর্তাদেরও নির্দেশনা ছিল এবং তাদের মনিটরিং ছিল। এবং আমি আমার মামলা ছিল 147টা, জামিন হয়ে গেছে 7 মাসের মধ্যে, আমি বের হয়েছি 3.5 বছর পর। এবং 3বার বের হওয়ার পর আমি বের হয়েছি, মানে 3বার বের হওয়ার উদ্যোগ নেওয়ার পর থার্ড টাইম তাও ডিবি অফিসে এসে আমাকে অনেক কথাবার্তা বলে আমার পরিবারকে ডাকলো। এক পর্যায়ে তারা মানে স্টেটমেন্ট নিতে চাইলো আমার লিখিত। তো আমি এটা, আমার ওয়াইফও রাজি হয় নাই, আমিও রাজি হই নাই। আমাকে সংগঠনও আমাকে জানাইছে যে ওখানে আমরা যেন কোনো রিটেন না করি। তা আমি বলছি তো প্রশ্নই নাই। আমার ওয়াইফকে অনেক বুঝাইছে যে এটা তার জন্য ভালো হবে, পরবর্তী তার কোনো অসুবিধা হবে না। তো আমি বলছি যে 4বার আমাকে বের হইতে হয়েছে, মানে আমার মামলা 147টার জামিন হয়ে গেছে 7 মাসের মাথায়, আর আমি বের হয়েছি 3.5 বছর পর। এইটা থেকেছি শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, মানে আইনের তোয়াক্কা না করে এটা করা হয়েছে। আমি যে পয়েন্টটা এই কারণে বললাম, তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, যারা নিতে আসতো আমাকে, মানে আমি এক পা দেওয়ার মানে দিতাম জেল থেকে, সাথে সাথে আমাকে গাড়িতে তুলে ফেলতো। তো ওখানে এসবি, এনএসআই, ডিজিএফআই যারা থাকতো, তো কিছু লোক তো একটু ক্লোজ কন্ট্যাক্টে কথাবার্তা বলে, কিছু লোকের মধ্যে তো একটু মানবিক থাকে, যে মাসুদ ভাই আপনি ক্ষমা খাই এভাবে বের হন কেন, কারণ আপনি জেলে তো ভালো আছেন। আমি বললাম ভাই এটা কোনো কথা, আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে। জাহিদ ভাই কি দুর্ভাগ্যজনক ব্যাপার, দেখেন আমার কাছে ফার্স্ট টাইম বের হওয়ার পর তো হাইকোর্টের একটা অর্ডার পাওয়া যায় যে যেহেতু তাকে হ্যারেস করা হচ্ছে, সুতরাং একটা অর্ডার নেওয়া হয়, নো অ্যারেস্ট নো হ্যারেস। আমি অর্ডারটা নিলাম। সেকেন্ড টাইমে বের হওয়ার সময়, আর আগের বার আমি কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়েছি, সেকেন্ড টাইমে আমি দেখলাম যে তো বেরই হইতে পারবো কিনা তার তো ঠিক নেই। আমি শুধু একটা কোরআন শরীফ আমার, যেটা আমি দাগ টাক দিয়ে পড়াশোনা করছি বুঝার জন্য, ওইটা নিলাম, আর ওই কোর্টের অর্ডারটা নিলাম। এক হাতে কোরআন শরীফ, এক হাতে কোর্টের অর্ডারটা। আমি ওই দিনের পর রোজাও, সোমবার রোজা ছিলাম। আমাকে বিকেলবেলা ছেড়ে দিল। আমি এক পা দিতেই আমাকে ওই ডিজিএফআই, এনএসআই যারা যারা ডিবি ছিল ধরে ফেললো, ধরে গাড়িতে তুলে পিছনে হ্যান্ডকাপ বেঁধে চোখ বেঁধে দিল। তা আমি এক হাতে কোরআন শরীফ, বললাম যে ভাই আমার কোরআন শরীফটা ঠিক মতো রাখেন। বলছে রাখেন আপনার কোরআন তো আপনার এই কোরআন দিয়েই তো আপনারা সবকিছু করেন, ব্ল্যাকমেইল করেন, এই বাজে বাজে কথা বললো। তা আমি তখন বললাম যে ভাই কোরআন তো ঠিক আছে না হয় রাখলেন, আমার হাতে তো একটা অর্ডার আছে, এটা একটু দেখেন আপনারা। বলছে রাখেন আপনার অর্ডার। তা আমি বললাম কেন রাখেন অর্ডার? আমার চোখ বাঁধা। আমি বললাম আপনারা এটা দেখবেন না একটু? তো বললো যে আপনার যে অর্ডারটা আছে ওই অর্ডারের শক্তি হলো এই আমার হাতে ধরে দেখাইতেছে,
আমি তো চোখ বাঁধা, হাতে ধরে দেখাইতেছে যে আপনার হাইকোর্টের অর্ডারের শক্তি হলো এই 1 বিগত, মানে হাতের কবজি পর্যন্ত, আর আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত, পুরা হাত হলো আমাদের ক্ষমতা। তো তখন একজন আমাকে, পিছনে যে বসা ছিল পিছনের সিটে, ও কানের কাছে এসে বলতেছে, মাসুদ ভাই আপনার এভাবে বের হয়েন না, কারণ আপনার বের হওয়াটা শুধু দেশের উপর নির্ভর করতেছে না, আপনার বের হওয়াটা দেশে এবং দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্রেরও এখানে সম্পৃক্ততা আছে, এবং তাদের ইয়া ছাড়া, সিগন্যাল ছাড়া আপনি বের হইতেও পারবেন না, আর বের হইয়েনও না। কারণ এই যে একবার বের হন, আমাদেরও টেনশন যায়, আপনার পরিবারটাও টেনশন যায়, আপনি নিজেও। আমি প্রতিবার, এই যে 3বার আমি বের হয়েছি, 3বারই আমাকে 3 দিন 4 দিন ডিপি অফিসের একদম আলাদা রুমে, অফিসারের এক রুমে আমাকে, শীতকাল ছিল, ওই একটা কম্বল নিচে দিত আর একটা গায়ে দিয়ে ওখানে রেখে দিত, 24 ঘন্টা লাইট জ্বালানো অবস্থায়। এই আপনাকে নির্যাতন, যে এই যে আমরা আপনাকে হুইল চেয়ারে দেখলাম, কিংবা আপনি আপনার উপর প্রচুর নির্যাতন করা হয়েছে, এইটার কি ধরনের নির্যাতনেরই এটা? মানে ওখানে প্রথম নির্যাতনটা হচ্ছে সাইকোলজিক্যাল, মেন্টাল নির্যাতন। আপনি ধরেন অ্যারেস্টের পর থেকেই আপনাকে, মিন্টু রোডে তাদের একটা ভাষা আছে, তাদের বলা হতো যে এখানে আমরা শুধু আজরাইলের আগমনটা ঠেকাইতে পারি না, মানে আমরা শুধু মানুষের জানটা দিতে পারি না, আর বাকি এখানে সবই আমরা করতে পারি। এবং সেটা সবচেয়ে বড় হইলো যে আপনাকে এরকম ধরেন 10-15 জনের মধ্যে রাখবে, তো 10-15 জন একজন নিয়ে যাবে, ওকে হাত টাত ভেঙে পিটাইয়া রক্তারক্ত করে ওকে ভিতরে পাঠাবে। তা আপনি এই দৃশ্য দেখার পর আপনি ঘুমাইতে পারবেন, আপনি খাইতে পারবেন। এরপরে ওই যে এরকম একজন একজন করে ডাকতে থাকে আর কি, মানে সবাই ওখানে, মানে যে কোনোদিন আল্লাহর নাম নেয় নাই, এরকম থাকে না কিছু লোক, সেও ওখানে মানে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম নিতেছে, যে আল্লাহ আমি যদি বাইসেও থাকি তো এখান থেকে আমাকে আপনি মুক্তি দেন, আর যদি মরে যায় তো আমার যত কম সময় পারি আমি এখান থেকে আপনার কাছে চলে যেতে চাই। মানে এইভাবে দোয়া আমি করতে শুনেছি হাত তুলে। যে আমি পরে দেখছি যে সে জেলখানে গিয়ে হয়তো নামাজও পড়ে না, একসাথে বহুদিন থেকেছি এদের সাথে। মানে এরকম মানসিক অত্যাচার, মানে মেইন নির্যাতনটা করা হয়েছে ডিবি অফিসে। মানে আমাকে তো ইন্টারোগেশন সেল মূলত আমাকে রিমান্ডে নিয়েছিল, সেখানে আমাকে অত্যাচারটা করেছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানেও আমি এই তথ্যটা দিয়েছি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমার তো যখন বের করে নিয়ে যায় রুম থেকে, লিফটে উঠাইছে, কত তলা উঠাইছে চোখ বাঁধা, আমি বুঝতে পারিনি। জুতা পরতে চাইলাম, আমাকে জুতা পরতে দিল না, বলছে আজকে জুতা পরার দিন না। মানে এগুলো এক একটা সিকোয়েন্স আপনাকে মানে মেন্টালি। তো একটা কথা বারবার শোনা যায় যে এই ইন্টারোগেশনের সময় অনেক সময় প্রতিবেশী দেশের বাইরের লোকজন, আমাকে বলা হয়েছে, আমাকে তারা বলেছে যে এখানে দেশি বিদেশি। আমি জানি না যে তারা এটা সচেতন ভাবে বলেছে না অবচেতন মনে বলে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কারা আছেন, তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হয়। কৌশলে আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে আপনারা কারা আছেন, তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হয়। তো বলে যে এখানে দেশি বিদেশি লোকেরা আছে। তা আমি তখন আশ্চর্য হলাম যে বিদেশি লোকরা আমাকে বাংলাদেশের নাগরিক আমি একজন, কেন থাকবে? আসলে আপনার এই যে আপনারা এতক্ষণ যেটুকু বললেন, এটা মনে হয় যে আপনার নির্যাতনের খুবই খণ্ডিত একটি অংশ আমরা একটু শুনলাম, খণ্ডিত অংশ। কিন্তু এই যে প্রেক্ষাপটে আপনাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে জুলাই বিপ্লব, এইরকম একটা প্রেক্ষাপটে এসে আমরা জুলাই বিপ্লবটা দেখলাম, এবং এই জুলাই বিপ্লবের এই পূর্ববর্তী ঘটনাগুলো আপনি আংশিক বললেন।